নমস্কার, ফোকাস ত্রিপুরার আলাপন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলতে গেলে সভ্য সমাজ, শিক্ষিত সমাজের আরো একটি লজ্জাজনক অধ্যায়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সত্যি অর্থে এই ধরনের ঘটনা এখনো আমাদের রাজ্যে ঘটে চলেছে, যা অত্যন্ত নিন্দনীয়। ভালোবাসা, এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু এই ভালোবাসা তার শেষ পরিণতি আমরা যদি লক্ষ্য করি, অনেক ক্ষেত্রে এই ভালোবাসার শেষ পরিণতি মৃত্যুতে পর্যন্ত গিয়ে ঠেকে। আবার অনেক সময় এই ভালোবাসার কারণে পৌঁছতে হয় পুলিশের দরজায় পর্যন্ত। কেন কথাগুলো বললাম, তার পেছনেও যথেষ্ট কারণ রয়েছে। ভালোবেসে বিয়ে এবং তারপর কিছুদিন ভালো কাটলেও দিনের পর দিন স্বামী এবং শাশুড়ির দ্বারা নির্যাতন। তার কারণ পণের অর্থ চাই, এবং এই নির্যাতনের শেষ পর্যায়ে বেরিয়ে আসতে হয় স্বামীর ঘর থেকে, এবং শেষ পর্যন্ত নিজের শিশুটি এবং নিজের প্রাণ রক্ষার্থে গিয়ে পৌঁছতে হয় থানায়, কারণ প্রাণ সংশয়ে গিয়ে পৌঁছেছে। এমনই এক ঘটনা খোদ রাজধানীতে। বধূ নির্যাতন যখন দিন দিন বেড়ে চলেছে আমাদের রাজ্যে, সবচেয়ে বেশি হচ্ছে কিন্তু পণের জন্য, এবং এই পণের কারণেই ভালোবাসার সম্পর্ক এসে যায় বিচ্ছেদে। যে সানাইয়ের সুরে 4 হাত একত্রিত হয়েছিল, আজ সেটাই বিচ্ছেদের পথে। এবং এ ধরনের ঘটনা ঘটেছে খোদ রাজধানী আগরতলার চান্দিনামুড়া এলাকায়। আপনারা এই বিষয়ে, অর্থাৎ আমাদের যেহেতু আজকের অনুষ্ঠানে পণ প্রথা নিয়ে আমরা কথা বলবো, আপনারা সরাসরি ফোনের মাধ্যমে আপনাদের মতামত আমাদের জানাতে পারেন। আপনারা সরাসরি ফোন করতে পারেন 9362051711। আবারও বলছি 9362051711 নাম্বারে ফোন করে আপনারা আপনাদের মতামত আমাদের জানাতে পারেন। 8 বছর আগে ভালোবেসে বিয়ে হয়েছিল শিবানী সরকার ও সুকান্ত পাল নামে দুজনের। কিছু মাস সংসার তাদের ভালোই চলছিল। কিছুদিন ভালো চলার পর এই সংসারে নেমে আসে অশান্তির ছায়া। শুরু হয় গৃহবধূর উপর মানসিক এবং শারীরিক অত্যাচার। বিয়ের কিছু মাস পর থেকে তার স্বামী সুকান্ত এবং শাশুড়ি মিলে গৃহবধূর উপর অত্যাচার চালাতো প্রচন্ড পরিমাণে, এমনটাই অভিযোগ। এই অত্যাচারের ঘটনা গৃহবধূ শিবানী সরকার তার পরিবারকে জানালে
পরিবারের তরফে এবং এলাকাবাসীরা মিলে সালিশি সভাও হয় এবং যারা সেই সালিশি সভায় উপস্থিত ছিলেন সেই সালিশি সভায় সুকান্ত এবং শিবানীকে মিলিয়ে দেওয়া হয়। এই মিলিয়ে দেওয়ার পর কিছুদিন তাদের মধ্যে ভালো সম্পর্ক থাকে এবং তারপর আবারও শুরু হয় গৃহবধূর উপর অত্যাচার। স্বামী ও শাশুড়ি মিলে গৃহবধূকে বেধড়ক মারধর করত, এমনটাই জানালো গৃহবধূ। এবং এই মারধরের পরিমাণ এতটাই বৃদ্ধি পেয়েছে যে তাকে বাধ্য হতে হয়েছে সে বাড়ি ছেড়ে আসতে। অত্যাচারের পরিমাণ এতটাই বৃদ্ধি পেয়েছে শেষ পর্যন্ত সে বাড়ি ছেড়ে চলে আসে। এবং আজকের দিনে গৃহবধূর পরিবারের তরফ থেকে আগরতলা পশ্চিম মহিলা থানায় স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় এবং এই মামলা দায়ের করার কিছু সময় পর আগরতলা পশ্চিম মহিলা থানার পুলিশ শিবানীর স্বামী সুকান্তকে আটক করেছে। ভালোবেসে বিয়ে হয়েছিল এবং এই ভালোবাসার পরিণতি গিয়ে ঠেকল খোদ স্ত্রীর করা মামলায় স্বামীকে জেল হাজতে পৌঁছতে হয়েছে। কারণ যাকে ভালোবেসে নিজের বাবার ঘর ছেড়ে শিবানী বেরিয়ে এসেছিল সেই স্বামী অর্থাৎ তার যে স্বামী সুকান্ত, সেই সুকান্ত এবং সুকান্তর মার হাতেই অস্বাভাবিক নির্যাতন সহ্য করতে না পেরে সেই স্বামীর বিরুদ্ধেই সে থানায় মামলা দায়ের করল। এবং কেন? পণের জন্য। যে পণ প্রথা সমাজের অভিশাপ বলে চিহ্নিত, সেই পণের বলি হতে হচ্ছে আজ অনেককেই। বলি অর্থে মৃত্যু যে সেটা বলছি না, বিভিন্নভাবেই আক্রান্ত হচ্ছেন, প্রাণ সংশয়ে গিয়ে ঠেকছে। কারণ সেখানে মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে অর্থ। আজ গোটা দিনের যে চিত্র, থানায় মামলা এবং পরবর্তী সময় তাকে গ্রেফতার করে নিয়ে আসা, সেই চিত্রগুলো আপনারা একবার দেখে নিন। এই সেই সুকান্ত এবং তার যে সহধর্মিণী শিবানীর ঠিক বিয়ের পরের ছবি। আপনারা দেখলেন সেই চিত্র। দীর্ঘ 8 বছর আগে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছিল তারা। পারিবারিক রীতিনীতি মেনে তাদের বৈবাহিক জীবন শুরু হয় এবং 8 বছর পর স্ত্রীর করা মামলায় স্বামীকে জেল হাজতে যেতে হয়েছে। কারণ তার স্বামীর এবং শাশুড়ির অত্যাচার এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে তাকে বাধ্য হয়েছে পুলিশের দ্বারে এসে
তার প্রাণ এবং তার শিশুর প্রাণ রক্ষার জন্য। তার বিয়ের পর থেকে এখন পর্যন্ত ঠিক কি কি হয়েছে সে সম্পূর্ণ কথাই আপনারা শুনে নিন শিবানীর বক্তব্যের মাধ্যমে। শিবানী সরকার আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন একবার শুনে নিন। মাস ভালো আসলো, তারপর থেকে চাপ দিত বাবার কাছে, বাবার থেকে টাকা নিয়ে আয়ো, নাহলে মারধর করতো। 4 বছরের মতন আইনা দিচ্ছি। আইনা দেওয়ার আমি আর বাবার থেকে সমস্ত গুলাতে আইনা দিতাম। বাবা তো আর কত দিব, দিতে তার পারতেছে না। তারপর থেকে যখন পয়সা আইনা দিতাম আমি যেটা আমি পারতাম না, তখন থেকে মারধর চলতো, কন্টিনিউ মারধর করতো। তাই আইনা দেয়, নাহলে কি আমার সংসার থেকে জায়গা, আমার একটা 5 বছরের বাচ্চাও আছে। তারপরে একদিন কি করছে, বলছে তুই মর এরকম 1 মাস তুই চলতে গেছে, তুই মর মনে তোর বাচ্চারা মেরে গেলাম। একদিন একটা বিশেষ কিছু আইনা দিতে দিয়ে আমার তুই যদি গাছে না খাস তোর বাচ্চারা আমি মেরে গেলাম। কোনো মাসির তা কোনো সন্তানের মৃত্যু, কোনো মাস তো আসা না, কোনো সন্তানের মৃত্যু না পাইলে আমি যে জিনিসটা খাইছি তাইটা। তারপরে পরের দিন সকালবেলা যখন একটু চেঞ্জ হয়েছে দেখি আমি দিদির মধ্যে আছি, তবে আমার মা বাবা আছে। তখন আমি সুস্থ হয়ে বাড়ি ঘরে গেছি, পরে কিছুদিন পরে আমি আবার এই বাড়িতে আইছি, আনা হচ্ছে আইসি করে। তারপর কয়েকদিন মাঝখানে যেমন একটু ভালো আসলো, তারপর আবার সে একই অশান্তি। এরকম ধৈর্য বছর আমি ধৈর্য ধরছি, 1 বছর আগে আমি রিক্সা গাইছিলাম, ধৈর্য আর পারতাছি না। তারপরে আবার গত রোববারে সবাই মিলে পাড়াপড়শি মিলে আমার মিলাইতে সোমবার দিন রাত্রেবেলা মানে মারধর করে আমার বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছে। তারপরে আমি আবার কারাবতী এসে জানাইছি বলে ঠিক করছে তুমি থানার মধ্যে গিয়া এফআইআর করো। আমি আমার মা বাবার নিয়ে আয়া থানার মধ্যে এফআইআর করছি। আমি আর পারতেছি না, আমি আপনারা একটু রিকোয়েস্ট করতেছি, আমার মতন পরিস্থিতি কোনো মেয়ের আর নাও, আপনারা এটা একটু দেখেন, একটু বিচার করেন। আমি আর শাশুড়ি এই সব মানে শাশুড়ি এই জিনিসটা ছেলে চাপুর দিয়ে গেছে যে বউ করছে কোনো সমস্ত ছেলে শাসন করছে না তোমারই দোষ। তারপরে দেওয়ার শাশুড়ি লোকে দেওয়ারও আছে, প্রায় সমস্ত হাত তুলতে হয় শাশুড়ি, তবু আমি মানে নিতাম চেষ্টা করছি না থাক, মানে মেয়েরা বিয়েতে একবারই হয়, সংসারটা আমি করতে পারি। আমি আর পারছি না, আমার এত খারাপ আসলো না, কিন্তু আমার শাশুড়ির কষ্টে আমার স্বামী এত খারাপ হয়েছে, এত জঘন্য হয়ে আছে। কতদিন তো রাতে বাড়িতে আইতো না, ঘরে আইতো না, যদি করতাম মায়ের তো দেখো না তোমার ছেলের দিকে ছিল যে বন্ধু আছে যেন বলি থাকুক, তোমার ঘরে খাওয়ান দিয়ে পরন দিয়ে তৈরি হইব। একটা নারীকে শুধু খাওয়ান পরন দিলেই চলে, আর কিচ্ছু লাগে না। একটা নারী তার স্বামীর ভালোবাসা, তার স্বামীর সাথে কোনো কথাবার্তা কিচ্ছু লাগে না। আমার শাশুড়ি একটু শাসনের দরুনে আমার জীবনটা, আমার ছেলের জীবনটা আসতেছে, আমার ছেলে বাবার আর হইতেছে, বাবার আদর থেকে বঞ্চিত হইতেছে। আমি আর এত অসহ্য করতে পারতেছি না, যে কারণে আমি আজকে নিরুপায় এখানে আসছি। আমি আর পারতেছি না। দুটো এনজিও করানো হয়েছে, ভাই আমার বাবা মিল্লা থানার মধ্যে দুটো এনজিও করাইছে, পরে বলছে যে ছেলে পাওয়া যেতেছে না, কিন্তু তারপরে তারা কোনো অ্যাকশন নিচ্ছে না যে ছেলেটা কই যায়, একটু দূরে দেখি না, একটু জিজ্ঞেস করি, একটু শাসন করি, কোনো তারা কোনো শাসনের কিচ্ছু নাই। আপনার কাছে হাত দিয়ে এটাই বোঝাচ্ছি যাতে আমি সুবিধা চাই, আমার একটু সুবিধা পাওয়া, এদের সমস্যা নিয়ে যেভাবে মারধর করছে, অত্যাচার করছে। আপনারা শুনলেন নির্যাতিতা গৃহবধূ শিবানী সরকারের আর্তনাদ। অবস্থা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। বিয়ের পর কিছুদিন ভালোভাবে দিন গুজরান করলেও তারপর থেকেই শুরু হয়েছিল পণের জন্য তার উপর চাপ সৃষ্টি করা, এবং সে পরপর 4 বছর তার বাবার কাছ থেকে যতটুকু সম্ভব অর্থ এনে তাদেরকে দিয়েছে, কিন্তু তাতেও তাদের হচ্ছিল না। দিনের পর দিন তার উপর চলছিল নির্যাতন, এবং
আমরা কোন জায়গায় গিয়ে পৌঁছলে এই ধরনের কথা শুনতে হয় যে নিজের শাশুড়ি এবং স্বামী পণের অর্থ চাওয়াতে সে যখন রাজি হয়নি তখন তাকে বিষের শিশির এনে তাকে দেওয়া হয় এবং বলা হয় তুমি যদি না যাও তবে তোমার শিশুকে মেরে ফেলা হবে। কোন জায়গায় আমরা আছি? আমাদের সমাজ কি বলছে? এক কথায় আমরা যদি সত্যি অর্থে বলি, এটা বর্বরতার চূড়ান্ত সীমায় গিয়ে পৌঁছেছে। সরকারিভাবে বিভিন্ন কমিটি তৈরি করা হয়, যারা এ ধরনের পণের জন্য দিনের পর দিন নির্যাতিত হচ্ছেন, কিংবা যারা পণ নিয়ে বিয়ে করছেন তাদের বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয়, তার জন্য প্রশাসনিকভাবে বিভিন্ন কমিটি তৈরি করা হয়। কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে সেই কমিটিগুলো কোথায়? সেই কমিটির যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা কোথায়? তাদের দায়িত্ব তারা কতটুকু পালন করছেন? এই প্রশ্নগুলো কিন্তু আজ বারবার উকি দিচ্ছে। এবং উকি দেওয়ার পিছনে কি কারণ? শিবানী সরকারের আজকের ঘটনা। এবং আমরা যদি গোটা রাজ্যে দেখি, এ ধরনের ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটে চলেছে এবং অনেক ঘটনা প্রকাশ্যে আসছে, অনেক ঘটনা প্রকাশ্যে আসছে না। আমরা এমন চিত্রও দেখেছি কিছুদিন আগে, পণের জন্য নির্যাতন সহ্য করতে না পেরে নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে এক গৃহবধূ এবং পরবর্তী সময় জিবি হাসপাতালে তার মৃত্যু হয়। এবং এটা একটা দুটো নয়, রাজ্যের কোথাও না কোথাও এ ধরনের ঘটনা ঘটে চলেছে। অনেক ক্ষেত্রে এই সমস্ত ঘটনা যারা করছেন তাদের গ্রেফতার করছে পুলিশ এবং প্রমাণ অভাবে অধিকাংশই মামলা থেকে মুক্তি পেয়ে যাচ্ছে এবং হাতে গোনা কয়েকটা মামলার রায় বেরোচ্ছে, শাস্তি পাচ্ছেন। কিন্তু মামলা হোক বা যাই হোক, এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে যে সমস্ত জীবনগুলো নিভে গেছে সেগুলিকে তো পাওয়া যাবে না। আজকে আপনি শিবানীর দিকটাই যদি আমরা দেখি, যদি সে সময় তার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে না আসতো, তাহলে হয়তো তার সাথেও এমন ঘটনা ঘটতো। এটা অস্বাভাবিক কিছু নয়। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট যে সমস্ত কমিটিগুলো রয়েছে, সেই কমিটিগুলোকে সঠিক পদক্ষেপ নিতে হবে। এ ধরনের ঘটনা যেখানে ঘটছে সেখানে সাথে সাথে গিয়ে হস্তক্ষেপ করতে হবে এবং যারা প্রকৃত দোষী তারা যেন শাস্তি পায় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। সেই নির্যাতিতা শিবানী সরকারের মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন একবার শুনে নিন।
সেই বক্তব্য আপনারা শুনে নিন। শিবানী সরকার যে নির্যাতিতা, তার মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনেক কথা বলেছেন এবং তার মেয়ের উপর কি ধরনের নির্যাতন হয়েছে বা কি হয়েছে একবার শুনে নিন শিবানী সরকারের মায়ের বক্তব্য। আমার মেয়ের বিয়ে 7 বছরের চলে, তারা লাভ ম্যারেজ দিয়ে অনেকদিন 3-4 দিন বাইরে বাইরে আসছিল, তখন আমরা নিজেরাই সামাজিকভাবে তারা দিয়ে দিচ্ছি। তার মা মানছিল না, অনেক বছর পরে প্রায় 2 বছর পরে হ্যাঁ মা মাইনা তেনা বাড়িতে নিচ্ছে। নেওয়ার পর থেকেও তারা অশান্তি, আজকে টাকাই না দেবো 50,000, কালকাই না দেবো 20,000, 25,000 না দেবো 10,000, এরকম করতে করতে অনেক টাকা পয়সা নিচ্ছে। তারপরে চাইছি মেয়েরা ভালো থাকুক, সুখে থাকুক, মেয়েদের কন্টিনিউ অত্যাচার করে গেছে। কিন্তু লাস্ট পর্যন্ত এরকম করছে যে আমরা অজান্তে মেয়েরা বিষ খাওয়ানোর লেগে খুব প্রেশার দিচ্ছে, বাচ্চারা মায়েরা লেগো, মা বাবার প্রতি ভয় দেখাইছে, যার জন্য বিষটা খাইছে। বিষটা খাওয়ার পরে আমরা কেউ খবর পাইছি না, এই খবর পাইছে এমন পর্যন্ত মানে পেয়েছে, যার ধরুন সন্ধ্যা পাওয়ার সঙ্গে রাজ্যে থাকা দিয়েছে। এরা হেরে আনন্দের লেগা না বাঁচানোর ইচ্ছা যেহেতু সে ডিএম নিয়ে আইছে, বাড়ির কাছ থেকে জিবি কাছে জিবিতে না নিয়ে হেরে ডিএম নিয়ে আইছে, ডিএম থেকে আবার জিবিতে নিছে। অনেকক্ষণ সময় মানে ক্ষতি হয়েছে। তারপরে যা ডাক্তার মানে কি করবো একদম নিজামি করে দিয়ে দিচ্ছে যে মনে হয় না এই দিকে বাঁচবো কিনা, কুমাতে আসছিল 2 দিন। তারপরে দিয়ে যেভাবে ওখানে এলে ভালো টালো করে বাড়িতে নিলাম। 2 মাস পরে ওই গিয়ে আনলো, আইনা টাইনা সেম ঘটনা আবার করতে 2-1 মাস ভালো ছিল, আবার টাকা দো পয়সা দো। একটা 5 বছরের বাচ্চা আছে, বাচ্চারা অসুস্থ, বাচ্চারা নিয়ে আমি 3-3 বার ওই ডেলিভারি নিয়ে চিকিৎসা করে আনছি। আমার অনেক টাকা খরচ হয়েছে, কিন্তু বাচ্চারা এরকম ভয় পায় যে হ্যাঁ বাড়িতে যাইতেছে না। যদি হ্যাঁ বাবা যদি কোনো সময় ফোন করে কয় বাবার লোকের কথা বলতে, হ্যাঁ কয় না আমি কথা বলতাম না, বাবার লোকের কথা বলে আমার বাড়িতে নিয়ে যাবো, বাবা আমি যাইতাম না, আমি নিয়ে থাম। বাবা বাইক গেলে আমার মারবো, বাবা বাড়িতে আয় না, বাবা আমার সঙ্গে ঘুমায় না, বাবা আমার সঙ্গে কথা কয় না, এই চলছে। আপনারা গেলে বুঝতে পারবেন যে বাচ্চাটার মুখের থেকে ওরা অনেক কিছু পাইবেন। সে যে ভালো করে কথা কইতে পারে না, তার মুখের থেকে অনেক কিছু পাইবেন আপনারা। সে কন্টিনিউ আমার মায়ের উপরে করতো, কিন্তু আমি চাইছিলাম না। মা যদি একটু ভালো শাসন করতো, মা যদি একটু করতো, শুধু ছেলেটা সেদিন আমি মেয়েরে দেখতে যাওয়ার সময় মেয়েরে গেছি, মেয়ের মারধর করছে, মা আয়ো আমার দেখতে যাও এরকম কোয়াতে আমি গেছি। শুধু ভাই আমার মারতে আইছে, আমি আউট করতে 2টা তুমি আউট করতে আমি লিখিত দিয়েছি যে কেন সে আমার মারতে আইলো। আমি তো গেছি সাধারণত আমার মেয়েকে দেখার জন্যে, কেল্লিগা এলাকাবাসী সবাই দেখছে যে সে আমার সঙ্গে যে কিরকম খারাপ ব্যবহার করছে। আমি এটাই চাই যাতে আমার মেয়ের মতন যাতে আর কোনো মেয়ে যাতে এমন অশান্তি না পায়। সব মেয়েরা মা বাবা অনেক কষ্ট করে মায়ের উপরে আশা করে মেয়ে বিয়ে দেয়, কিন্তু এরকম মেয়ে আবার আইনা নিজের ঘরে পালনের লেগে এরকম মেয়ে বিয়া দিয়া কোনো লাভ নাই, এর থেকে ঘরে থাকবে। শুনলেন আপনারা শিবানীর মার আর্তনাদ, এবং একটা মা হিসাবে তিনি যা বলেছেন সত্যি অর্থেই অত্যন্ত বেদনাদায়ক। এবং একটা পরিবারের জন্য রীতিমতো ধ্বংসের পথে যেতে হচ্ছে আরেকটা পরিবারকে। মা বাবা ছেলে মেয়েদের অনেক কষ্ট করে লালন পালন করে বড় করে তোলেন। যারা মেয়েরা আছেন তাদেরকে বলতেই বলে ঘরের লক্ষ্মী, এবং যখন বিয়ে হয়ে যায় তখন মা বাবা অনেক কষ্ট করে, অনেক ক্ষেত্রে অনেক কষ্ট করে তাদের মেয়েকে পাত্রস্থ করে। তাদের ঘরের লক্ষ্মী, যাকে জন্মলগ্ন থেকে লালন পালন করে বড় করে তুলেছে, তাকে পরের ঘরে পাঠায়। এবং সেখানে গিয়ে যখন
তাকে নির্যাতন সহ্য করতে হয়, তার চেয়ে বেশি কষ্ট তার মা বাবাকে অনুভব করতে হয়, যা সত্যি অর্থে একটা ভয়ঙ্কর চিত্র আমরা বলতে পারি। তবে এ সমস্ত বিষয় থেকে আমাদের সমাজকে ফিরিয়ে আনতে হবে এবং এই ফিরিয়ে আনা কারোর একার পক্ষে সম্ভব নয়। যারা এ ধরনের বিভিন্ন কমিটিতে রয়েছেন তারা যেমন এগিয়ে আসতে হবে তাদেরকে, ঠিক তেমনি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে এবং সকলে ঐক্যবদ্ধভাবে যদি আমরা প্রয়াস গ্রহণ করি তবে এই ধরনের যে সমস্যা আমাদের সমাজে তৈরি হচ্ছে সেগুলির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারব। আর সেটা করতে পারলেই সমাজ থেকে এ ধরনের যে নির্যাতন, সেই নির্যাতন বন্ধ হবে। আজকের যে বিষয়টা ছিল সে বিষয়টা আমরা এই কারণে আপনাদের সামনে তুলে ধরলাম যেন এর মধ্য দিয়ে যারা প্রকৃত অর্থে শুভবুদ্ধি সম্পন্ন যারা রয়েছেন, যারা তথাকথিত বুদ্ধিজীবীরা রয়েছেন, তারা যেন একটু সজাগ হয়। যে সমস্ত এনজিও গুলো রয়েছেন যারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি করে চলেছেন, তারাও যদি একটু সজাগ সচেতন হয় তাহলে আমরা ধীরে ধীরে সমাজ থেকে এই পণ প্রথার মতো যে একটি ভয়ঙ্কর ব্যাধি আমাদের সমাজে রয়েছে সেগুলিকে নির্মূল করতে পারব। আর সেটা করতে পারলেই আমরা একটি সুস্থ এবং সুন্দর সমাজ গড়ে তুলতে পারব, যেখানে পণের জন্য কোনো গৃহবধূকে আর নির্যাতিতা হতে হবে না, পণের জন্য আগুনে ঝলসে যাওয়া গৃহবধূকে হাসপাতালে আসতে হবে না, পণের জন্য বিভিন্ন ধরনের যে অমানবিক অত্যাচার হয় সেগুলি আর হবে না। আর এটা করতে পারলেই আমরা একটি সুন্দর সমাজ, সুস্থ সমাজ আমরা গড়ে তুলতে পারব। তাই এক্ষেত্রে সকলকে সচেতন হওয়ার আবেদনটুকু আমরা রাখতে পারব। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। নিত্যদিনের মতো আজকেও যে কোভিড সংক্রান্ত যে বার্তা সেটা আপনাদের সামনে রাখতে চাই এবং আজকের দিনে দাঁড়িয়ে এ রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন আজকে 104 জন। এর মধ্যে পশ্চিম জেলায় 62 জন, সিপাহীজলা জেলায় 4 জন, খোয়াই জেলায় 1 জন, গোমতী জেলায় 6 জন, দক্ষিণ ত্রিপুরায় 6 জন, ধলাই জেলায় 7 জন, ঊনকোটি জেলায় 9 জন এবং উত্তর জেলায় 9 জন। মোট 104 জন আজকে আক্রান্ত হয়েছেন এবং আজকে মৃত্যু হয়েছে 1 জনের। আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বা যারা হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন এই সংখ্যাটা 162।
এবং পজিটিভিটি রেট যেটা রয়েছে সেটা হচ্ছে 1.76%। আজকে একজনের মৃত্যু হয়েছে, অর্থাৎ গত 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে, এবং সেই নিরিখে রাজ্যে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 800 জনের, এবং এখন আজকের দিনে এই সময় পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন 816 জন। তাই আমাদের আরো সচেতন হতে হবে এবং রাজ্য সরকার করোনা মোকাবেলায় যে সমস্ত নীতি নির্দেশিকা জারি করেছেন সেগুলিকে মান্যতা দিয়ে আমাদের চলতে হবে। আর এটা করতে পারলেই আমরা আবারও একটি সুস্থ সমাজে ফিরে যেতে পারবো, আবারও আমরা স্বাভাবিক ছন্দে এগিয়ে যেতে পারবো। আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আজকের মতো, এবং আমাদের অন্যান্য সংবাদ অনুষ্ঠান এবং বিভিন্ন আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনাদের সাথে রয়েছে। আজকের মতো এই পর্যন্তই, আবারও আগামীকাল নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসবো, এবং অবশ্যই আপনারা ফোনে আপনাদের মতামত আমাদের জানাবেন, এবং আপনাদের মতামত আমরা পেলেই আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা আসবে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।